ওয়েলকাম। আমরা কোথায় এসেছি আজকে? একটা দারুণ জায়গায় এসেছি। কোথায়? খুবই ফেভারিট আমার এবং প্রথমবার আমি দেখছি, দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ভালো লাগছে, খুবই এক্সাইটেড। একদম এই সামনে দরজার সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে ঢুকবো, কি মজা লাগবে। বিশ্বের সপ্তম আশ্চর্যের একটা জায়গায়। হায় হায়, কোথায় এলাম, প্রাণ ফোন জুড়িয়ে যাচ্ছে। বহু মানুষের স্বপ্ন থাকে এখানে আসার। আমাদের দেশে থেকে দেশের একটা আশ্চর্য সম্পদ তাজমহলের সামনে। এই যে রইল তাজমহল। হ্যালো বন্ধুরা, আমরা এখন এই আগ্রা ক্যান্টনমেন্টে নেমেছি নিজামুদ্দিন রেল স্টেশন থেকে। দিল্লির 8:10 গাড়ি ছেড়েছে, 9:50 গাড়ি থেমেছে এখানে। আমরা গতিমান এক্সপ্রেসে করে এসেছি। এই ট্রেনটি ছাড়াও প্যালেস অন হুইলস, শতাব্দী, রাজধানী এবং তাজ এক্সপ্রেস রয়েছে। আগ্রা ক্যান্টনমেন্ট ছাড়াও রেল স্টেশন যেমন রাজা কি মান্ডি, আগ্রা ফোর্টের আরও 2টি স্টেশন রয়েছে যা দিল্লির সাথে সংযোগ রক্ষা করে। এছাড়া আগ্রা পৌঁছানোর দ্রুততম উপায় হলো বিমান। তাজ শহরের আগ্রা নিজস্ব বিমানবন্দর রয়েছে যা শহরের কেন্দ্র থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। ইন্ডিয়ান এয়ারলাইন্স প্রতিদিন আগ্রায় ফ্লাইট পরিচালনা করে থাকে। এছাড়া রাস্তায় যদি সড়ক পথে আসতে হয় তাহলে কিছু বাস রয়েছে এবং সেই বাসগুলো দিল্লি, জয়পুর, মথুরা, ফতেহপুর সিক্রি থেকে বাস থেকে এখানে আগ্রায় আসতে পারেন। সপ্তাহে শুক্রবার দিনটি বাদ দিয়ে বাকি দিনগুলো সকাল 6টা থেকে সন্ধে 6:30, 7টা অবধি তাজমহল খোলা। টিকিটের প্রবেশ মূল্য ভারতীয় নাগরিকদের জন্য পার পার্সন 50 টাকা করে যদি অফলাইনে টিকিট কাটা হয়, আর অনলাইনে যদি টিকিট কাটা হয় তাহলে পার পার্সন 45 টাকা করে। তাজমহলের আশেপাশে চত্বরে বাঁদরের খুব উপদ্রব রয়েছে, সেই জন্য সতর্কীকরণমূলক একটি বোর্ড দেওয়া হয়েছে এখানে। বন্ধুরা, আজ যেখানে তাজমহল, সেই জায়গায় একটা সময় রাজা জয়সিংহের প্রাসাদ ছিল। শাহজাহান আগ্রার দক্ষিণ দিকে জমির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন এবং মমতাজের সমাধি নির্মাণের জন্য এই স্থানটিকেই বেছে নিয়েছিলেন এবং রাজা জয়সিংহ সম্রাটকে এই স্থানটি দান করতে সম্মত হন পরে। অন্যান্য ঐতিহাসিক জায়গাগুলোর মতো মানুষের ভিড়কে কেন্দ্র করে যেমন দোকানপাট, খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট গড়ে ওঠে, তেমনি এখানেও তার ব্যতিক্রম নয়। ভেতরে ঢুকতে গেলে কিন্তু শুধুমাত্র জলের বোতল ছাড়া আর কোনো কিছু অ্যালাউ করছে না, মানে ব্যাগপত্র সমস্ত ক্লক রুমে জমা দিয়েই ভেতরে ঢুকতে হবে। বোর্ডে চোখে পড়ল বাইরে থেকে আনা খাবার, মিষ্টি, সবজি, বই, খেলনা, স্মোকিং, ফ্লাই ব্যানার, ড্রোন ক্যামেরা, মাইক্রোফোন, হেডফোন এবং এক্সপ্লোসিভ কম্পাউন্ড। এই তাজমহলের মধ্যে প্রবেশ নিষিদ্ধ। তাজমহল স্মৃতিসৌধে পৌঁছানোর মোট 3টি গেট রয়েছে। একটা পূর্ব গেট বা ইস্টার্ন গেট, একটা ওয়েস্টার্ন গেট বা পশ্চিম গেট, আর একটা দক্ষিণ গেট বা সাউথ গেট। আমরা এই মুহূর্তে ঢুকলাম পূর্ব গেট দিয়ে বা ইস্টার্ন গেট। এই গেটটি সুন্দর, তাজ নেচার ওয়াক এবং ফতেহাবাদ শহরের দিকে মুখ করে। এই গেটের কাছে একটি উঁচু মঞ্চের ওপর একটি গম্বুজ বিশিষ্ট সমাধি রয়েছে। এই সমাধিটি শাহজাহানের আরেক স্ত্রী সিরহিন্দি বেগমের স্মরণে নির্মিত হয়েছিল। এই কারণে ফটকটি সিরধি দরজা বা দরওয়াজা নামে পরিচিত। মূল ভবনটি 8 পার্শ্বযুক্ত এবং 24টি খিলান, একটি বড় হল এবং একটি বারান্দা রয়েছে। ভিড় এড়াতে এই গেট পছন্দ করাই উচিত। পূর্ব গেট দিয়ে ঢুকেই ঠিক ডান দিকে আমরা যে ইমারতটি দেখতে পাচ্ছি সেটি হলো তাজমহলের প্রবেশের প্রধান প্রবেশ পথ। এই ফটকের পথটি একটি অষ্টভুজাকৃতির প্রবেশদ্বার, যার চারপাশে মেঝেগুলির উভয় পাশে ছোট ছোট কক্ষ দ্বারা ঘেরা, যার দুই পাশে সুন্দর অলঙ্কৃত গেট রয়েছে। প্রধান প্রবেশপথের ঠিক অপোজিট দিকেই রয়েছে দক্ষিণ গেট, যেটি বর্তমানে প্রবেশের জন্য বন্ধ, যা পুরনো মমতাজবাদ, আধুনিক তাজগঞ্জের দিকে অবস্থিত। ওয়েলকাম। আমরা কোথায় এসেছি আজকে? একটা দারুণ জায়গায় এসেছি। কোথায়? খুবই ফেভারিট আমার এবং প্রথমবার আমি দেখছি, দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ভালো লাগছে, খুবই এক্সাইটেড। একদম এই সামনে দরজার সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে ঢুকবো, কি মজা লাগবে। বিশ্বের সপ্তম আশ্চর্যের একটা জায়গায়, বুঝতেই পারছো কোথায়? মহল, শাহজাহানের অমর কীর্তি তাজমহল। ইয়েস, চলো ভিতরে ঢুকি। এটা হলো সাউথ গেট। এই সাউথ গেটের ফটকের ডান দিকে রয়েছে লাল পাথরের একটি সমাধি, যা কোর্টইয়ার্ড দিয়ে ঘেরা এবং একটি গম্বুজ দিয়ে ঠাসা। কথিত আছে এটি মমতাজ মহলের এক মহিলা সহচরের কবর। এই কারণে ভবনটিকে সম্মানিত দাসীর সমাধিও বলা হয়। তাজমহল নয়, তাজমহলের প্রবেশ পথের সম্মুখীন যে দরজা,
সেইটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, লাল বেলে পাথরে তৈরি। ভিতরে যাব, দেখব কেমন লাগে। চারপাশটা তো তোমরা দেখতেই পাচ্ছ, চারপাশের যে জায়গাটা, মানুষের ভিড় তো প্রচুর, স্বাভাবিক। সপ্তম আশ্চর্যের মতো জায়গায় মানুষের ভিড় তো হবেই। আর এই যে ছোট ছোট খুপড়িগুলো দেখতে পাচ্ছ, এই যে লাইন দিয়ে, সেই জায়গাগুলোয় প্রহরীরা থাকতো। প্রহরীদের থাকার জন্য ওইটা হলো ইস্ট গেট, ওখান দিয়ে আমরা এসেছি। আর বড় বট গাছ রয়েছে, ভালো রকমের বট গাছ রয়েছে, প্রচুর গাছপালা রয়েছে যেটা ছায়া প্রদান করছে। তবে এখন প্রচুর রোদ রয়েছে। চলো এবার আমরা ভিতরে প্রবেশ করার জন্য এগিয়ে যাব। আমি লাফালে অনেক। দ্রোয়াজা ই রৌজা, আক্ষরিক অর্থে সমাধির দ্বার। তাজমহলের প্রধান প্রবেশদ্বারটি তাজমহলের স্মৃতিসৌধ কমপ্লেক্সের অন্যতম চিত্তাকর্ষক বৈশিষ্ট্য। প্রধান প্রবেশদ্বারটি 1632 থেকে 1638 সালে নির্মিত হয়েছিল এবং বলা হয় যে তাজমহলের স্থপতি নিজেই মানে ওস্তাদ আহমদ লাহরি ডিজাইন করেছিলেন। প্রধান গেটওয়ে হল একটি কাঠামো যা 93 ফুট উঁচু এবং 150 ফুট চওড়া। এই গেটওয়েটি লাল বেলেপাথর ব্যবহার করে নির্মিত একটি দ্বিতল ভবন। প্রিন্স শাহজাহান তার সারা জীবনে প্রতিসাম্য এবং নিদর্শনগুলির সাথে কতটা প্রেমে ছিলেন তার আরেকটি উদাহরণ হলো এই গেটওয়ে। এই উল্লম্ব প্রবেশদ্বারটি তাজমহলের 5টি প্রবেশদ্বারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারগুলির মধ্যে একটি। গেটওয়ের স্থাপত্যটিও এমন একটি জিনিস যা প্রত্নতাত্ত্বিক এবং প্রথমবারের মতো সমস্ত দর্শনার্থীদের বিস্মিত করে তুলেছে। দরজাটি একটি অভিজাত খিলানের আকৃতি যা পুরো গেটওয়ে কাঠামোর মাঝামাঝি উচ্চতায় পৌঁছেছে। গেটটির কোণে অষ্টভুজাকৃতির টাওয়ার দ্বারা সজ্জিত যা খোলা গম্বুজযুক্ত প্যাভিলিয়ন দ্বারা আবৃত। এটি 11টি ছাতা আকৃতির কপলা দ্বারা চিহ্নিত করা হয়েছে যা মার্বেল দ্বারা গঠিত, যা গেটওয়ের কেন্দ্রীয় অংশ গঠন করে। গেটওয়ে নিজেই একটি বিস্তৃত কাঠামো। তাজমহলের স্মৃতিস্তম্ভে প্রবেশকারী ব্যক্তিকে বিভ্রান্ত করার উদ্দেশ্য নিয়ে তৈরি হলওয়ের দিকে ঝাঁক ও শাখা প্রশাখা সহ কক্ষ দ্বারা এটি চিহ্নিত করা হয়েছে। এই কক্ষগুলি 3 শতাব্দীরও বেশি সময় ধরে কখনো কোনো কিছুর জন্য ব্যবহার করা হয়নি। প্রধান গেটওয়েটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি একটি অপটিক্যাল কৌশল তৈরি করে যে আপনি গেটের কাছাকাছি যাওয়ার সাথে সাথে তাজমহলকে ছোট দেখাবে, আর আপনি যত দূরে যাবেন এটি আকারে বড় হতে থাকবে। তাজমহলে প্রবেশের প্রধান গেটের ঠিক ডান দিকেই রয়েছে ট্যুরিস্ট মুভমেন্ট প্ল্যান অব দ্য তাজমহল কমপ্লেক্স, মানে তাজমহলে যাওয়ার যে প্রবেশপথগুলো রয়েছে তাদের ম্যাপ। এখানে আমরা দেখতে পাচ্ছি মূল তাজমহল, তার ডান দিকে মস্ক, আর বাম দিকে মেহমানখানা, তার সামনে বাগান, ফোয়ারা, ইস্টার্ন ওয়াল, খানি আলাম, তার দিকে নহবতখানা, তাজ মিউজিয়াম, নহবতখানা আছে, ইস্টার ওয়াল, এবং তারপরে মেইন গেট যেখানে আমরা দাঁড়িয়ে আছি। তার বাম দিকে ইস্টার্ন গেট যেটা দিয়ে আমরা প্রবেশ করেছি, আর ডান দিকে ওয়েস্টার্ন গেট, আর তার ঠিক অপোজিটে রয়েছে সাউথ গেট। খুব সুন্দর করে এই ম্যাপে প্লেসগুলোকে কিন্তু দেখানো হয়েছে। তাজমহলের প্রধান প্রবেশদ্বারটিও আলাদা, কারণ এটি হিন্দু মোটিভ দিয়ে খোদাই করা হয়েছে। এটিতে কালো পাথরে কোরআনের আরবি ক্যালিগ্রাফিও দেখতে পাওয়া যায়। তাজমহলের প্রধান প্রবেশদ্বারটি চিহ্নিত কুলুঙ্গির ওপর অবস্থিত একটি লাল ত্রিশূল সহ একটি সাদা টিয়ার ড্রপের একটি চিত্র দ্বারা চিহ্নিত করা হয়েছে। প্রবেশদ্বারটি মুঘল স্থাপত্যে হিন্দুদের প্রভাব সর্বোত্তম। ফুল, লাল পদ্ম, পাতা এবং লতাগুল্মর গেটওয়ের ঢালু দিকগুলি অলঙ্কার করে হিন্দু স্থাপত্যের প্রভাবকে চিত্রিত করে। এই মোটিভগুলি সাদা মার্বেলে আধা মূল্যবান পাথর দিয়ে জড়ানো। গেটওয়ে থেকে তাজমহলের অত্যাশ্চর্য দৃশ্য তাজমহলের সবচেয়ে বেশি চাওয়া দৃশ্যেরগুলোর মধ্যে একটি অন্যতম। আভ্যন্তরীণ প্রাঙ্গণে অবস্থিত দক্ষিণ দেয়ালটি উঠানে খোলা কয়েকটি ছোট অভিন্ন কক্ষ দিয়ে তৈরি। প্রতিটি কক্ষ স্তম্ভ দ্বারা অন্যদের থেকে পৃথক করা হয়েছে। সবকটি একটি গ্যালারি তৈরি করেছে। এটি সবচেয়ে দরিদ্রদের জন্য একটি বাজারের জায়গা ছিল, যারা খারাপ আবহাওয়া থেকে আশ্রয় নিয়ে বিভিন্ন পণ্য বিক্রি করতে এখানে আসত। তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য, ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে।
ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম, যিনি মুমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটি নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। প্রায় 20,000 কারিগরিকের 22 বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল এই তাজমহল, যা 42 একর জায়গা জুড়ে অবস্থিত। এবং সেই সময় তাজমহল সহ গোটা চত্বরটিকে সম্পন্ন করতে খরচা হয়েছিল আনুমানিক 32 মিলিয়ন, যা 268 কোটি টাকার সমান। তাজমহল তৈরি হয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী নকশার ওপর ভিত্তি করে, বিশেষ করে পারস্য ও মুঘল স্থাপত্য অনুসারে। নির্দিষ্ট কিছু নকশা তিমুর ও মুঘল ইমারতের মতো হুবহু করা হয়েছে, যাদের মধ্যে তিমুরের গুরি আমির, সমরখন্দে মুঘল সাম্রাজ্যের পূর্বসূরি, হুমায়ুনের মাজার, ইমাদ-উদ-দৌলার মাজার, কখনো ডাকা হয় শিশু তাজ নামে, এবং দিল্লিতে শাহজাহানের নিজের তৈরি দিল্লি জামে মসজিদ। তার পৃষ্ঠপোষকতায় মুঘল ইমারত পরিমার্জনের এক নতুন স্তরে পৌঁছায়, যেখানে পূর্ববর্তী মুঘল ইমারতসমূহ তৈরি হয়েছিল লাল বেলে পাথরে, শাহজাহান চালু করেছিলেন সাদা দামি মার্বেল পাথরের প্রচলন। তাজমহলের সামনের চত্বরে একটি বড় চাহার বাগ, মুঘল বাগান পূর্বে 4 অংশে বিভক্ত থাকত। 300 মিটার বাই 300 মিটার জায়গার বাগানে প্রতি চতুর্থাংশ উঁচু পথ ব্যবহার করে ভাগগুলোকে 16টি ফুলের বাগানে ভাগ করা হয়। মাজার অংশ এবং দরজার মাঝামাঝি অংশে বাগানের মধ্যখানে একটি উঁচু মার্বেল পাথরের পানির চৌবাচ্চা বসানো আছে, এবং উত্তর দক্ষিণে একটি সরলরৈখিক চৌবাচ্চা আছে, যাতে তাজমহলের প্রতিফলন দেখা যায়। এছাড়া বাগানে আরও বেশ কিছু বৃক্ষ শোভিত রাস্তা এবং ঝর্ণাও আছে। চাহারবাগ ভারতে প্রথম করেছিলেন মুঘল সম্রাট বাবর, যা পারস্যের বাগানের মতো করে নকশা করা হয়েছিল। প্রায় সব মুঘল চারবাগসমূহ চতুর্ভুজাকৃতির, যার বাগানের মধ্যিখানে মাজার বা শিবির থাকে, কিন্তু তাজমহলে ব্যাপারটি অন্যগুলোর থেকে আলাদা। এর মাজার অংশটি বাগানের মধ্যিখানে হওয়ার বদলে বাগানের এক প্রান্তে অবস্থিত। হায় হায়, কোথায় এলাম! প্রাণ মন জুড়িয়ে যাচ্ছে। বহু মানুষের স্বপ্ন থাকে এখানে আসার। আমাদের দেশে থেকে দেশের একটা আশ্চর্য সম্পদ তাজমহলের সামনে। এই যে রইল তাজমহল। তাজমহলের ঠিক বাঁ দিকে দেখছো গম্বুজাকৃতি একটা ইমারত রয়েছে, আবার ওই তাজমহলের ঠিক ডান দিকে সেম গম্বুজাকৃতি আরেকটা ইমারত রয়েছে, এবং আমরা ঢুকেছিলাম যে গেট দিয়ে, দ্যাট ইজ ইস্ট গেট, ওখানেও সেম ইমারত রয়েছে। তাজমহল 3 দিক এবং 4 দিক, 3 দিক বলবো না, 4 দিক এইরকম সেম ইমারতে ঘেরা রয়েছে। এটা একটা দেখলাম। আরও এগিয়ে যাই চলো। বোবো তো আত্মহারা দিশেহারা। তাজমহল দেখে বোবো দিশেহারা। বোবো বলো কেমন ফিল হচ্ছে? মারাত্মক, বলার কোনো ভাষা নেই। যেখানে স্বপ্ন, এখানে আমাদের ভারতের একটা আশ্চর্যজনক স্বপ্ন, মানে একটা আলাদা অনুভূতি। সেই জায়গাটার সামনে এসে দাঁড়িয়েছি, এত রোদ মাথার উপরেও, তা সত্ত্বেও কোনো ফিলিং হচ্ছে না যে এত রোদ, গরম লাগছে। সত্যি বিশাল চড়া রোদ, আর এটা সপ্তম আশ্চর্য। এর সামনে আমরা এসেছি তো অনেকেই আসে, কিন্তু আমরা তো প্রথমবার এসেছি, কি বলো? তাই তো বিশাল মজা লাগছে। কি অপূর্ব সুন্দর, শুধুমাত্র সামনে থেকেই বোঝা যায়। এইভাবে ভিডিওতে দেখাও বা ছবি তোলো, ট্রাই করো, ছবি সেটার মাধ্যমে বোঝানো যাবে না। শুধুমাত্র চোখে দেখলেই এই কতটা যে সুন্দর, সেই নান্দনিক সৌন্দর্য এবং কিভাবে কারুকার্য করা রয়েছে, সেটা শুধুমাত্র সামনে এলেই বোঝা সম্ভব। একদম তাজমহলের নিচে দাঁড়িয়ে আছি। নিচ থেকে তাকালে না জানি কতলা, বিশাল বিশাল আকৃতি। এই যে ডাল উঁচু, নিচের যে বেসটা, এই বেসটাই তো 2 তলা আমার মনে হচ্ছে, যদিও আই এম নট শিওর, কিন্তু এই বেসটাই 2 তলা না? এরকম লাগছে না? আরামসে। আর এই যে পিলারগুলো, ওরে বাবারে, বিশাল। একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে এই 4টি মিনার একটু বাইরের দিকে হেলানো, যাতে ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের সময় তাজমহলের দিকে না পড়ে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তার জন্যই এই ব্যবস্থা। কি যে অসাধারণ ভালো অনুভূতি হচ্ছে। এই তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি, একবার দেখো। অবশ্য তোমাদের কি করে বোঝাবো, আমি ছোটবেলা থেকে এত বড় হয়ে গেছি, এই ফার্স্ট টাইম বোবো আমাকে তাজমহল দেখাচ্ছে। আমি খুব খুশি, খুবই খুশি। এর ভিতরে যে কাজগুলো, সেই কাজগুলোর মধ্যে দেখেছো মিনাকারির কাজ করা রয়েছে, পচ্চিকারির কাজ করা রয়েছে।
যেগুলো মুঘল সাম্রাজ্যের একদম ইউনিক কাজ। এখান থেকেই ভারতবর্ষে মিনাকারি বা পাচিকারি এসেছিল, প্রসার লাভ করে। তাজমহলের বিভিন্ন নির্মাণ সামগ্রী বহনের জন্য হাজারটি হাতি ব্যবহার করা হয়েছিল সেই যুগে। তাজমহলের শ্বেতপাথর আনা হয়েছিল রাজস্থানের মাগরানা থেকে, এছাড়া পাঞ্জাব থেকে মান্না, চীন থেকে স্ফটিক, তিব্বত, শ্রীলঙ্কা থেকে আসে নানান ধরনের নীলকান্ত মণি। শ্বেতপাথরের গায়ে বসানোর জন্য মোট 28টি ধরনের দুষ্প্রাপ্য দামি পাথর পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আনা হয়। তাজমহল তৈরির ভাস্কররা আসেন বুখারা থেকে, হস্তাক্ষর শিল্পীরা আসেন সিরিয়া ও পারস্য থেকে, রত্নশিল্পীরা আসেন উত্তর ভারত থেকে এবং মণিকারেরা আসেন বালুচিস্তান থেকে। তাজমহলে যে 4টি মিনার রয়েছে, প্রতিটি মিনারের উচ্চতা 130 ফুট করে এবং প্রতিটি মিনার 3টি সমান অংশে বিভক্ত, যেটা 2টি কার্যক্ষম ব্যালকনি দ্বারা যা টাওয়ারে বেজে চলেছে। তাজমহলের সবচেয়ে দর্শনীয় বৈশিষ্ট্যটি হলো মার্বেল গম্বুজ, যা প্রায়শই পেঁয়াজের গম্বুজ বা আমরুদ বা পেয়ারার গম্বুজ নামেও পরিচিত। এই গম্বুজটি 115 ফুট উঁচু, যা বেসের দৈর্ঘ্যের পরিমাপের কাছাকাছি। তাজমহলের নির্মাণ কাজ শেষ হতে না হতেই শাহজাহান তার পুত্র আওরঙ্গজেব দ্বারা ক্ষমতাচ্যুত ও আগ্রার কেল্লায় গৃহবন্দী হন। কথিত আছে জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লার জানলা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকেই সময় কাটিয়ে দিয়েছিলেন। শাহজাহানের মৃত্যুর পর আওরঙ্গজেব তাকে তাজমহলে তার স্ত্রীর পাশে সমাহিত করেন। ভূমিকম্প সহনশীল নান্দনিক সৌন্দর্যমণ্ডিত এই তাজমহলের নকশা করেছেন ওস্তাদ আহমেদ লাহোরি। সাথে ছিলেন মীর আব্দুল করিম ও মাকরামাত খান, যারা সে সময়ের উচ্চ পর্যায়ের পারদর্শী ও স্থপতি। তাজমহলে ক্যালিগ্রাফি করেন সেই সময়ের বিখ্যাত ক্যালিওগ্রাফার আব্দুল হক, যার প্রশংসনীয় ক্যালিওগ্রাফি দেখে শাহজাহান নিজেই তাকে আমানত খান উপাধিতে ভূষিত করেন। তাজের 4টি মিনার ও গম্বুজ মুসলমানদের মসজিদের মতো এবং মাথার ত্রিশূলটি হিন্দুদের শিব মন্দিরের অনুকরণে নির্মিত। তাজ কমপ্লেক্সের ঠিক ওপরে যেতে গেলে আলাদা করে 200 টাকার টিকিট কাটতে হবে পার হেড করে। আমরা কিন্তু যাইনি, সেজন্য ওপরে আমরা ছবি তুলতে পারিনি। তবে ওপরে গিয়ে মেন যেখানে সমাধিক্ষেত্র রয়েছে সেখানে কিন্তু কোনো ভিডিও অ্যালাউ নয়। যমুনা নদীর অপর প্রান্তে নতুন আবিষ্কৃত মাহতাব বাগ অন্যরকম তথ্যের আভাস দেয়। যমুনা নদীটি বাগানের নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছিল যাতে তা স্বর্গের নদী হিসেবে অর্থবহ হয়। বাগানের বিন্যাস এবং এর স্থাপত্যের বৈশিষ্ট্য, যেমন এর ঝর্ণা, ইট অথবা মার্বেলের রাস্তা এবং জ্যামিতিক ইটের রেখায় ফুলের বিছানা, এগুলো হুবহু শালিমারের মতো এবং এই ক্রম নকশা করেছেন একই প্রকৌশলী আলী মারদান। পরবর্তীকালে বাগানের গোলাপ, ড্যাফোডিল, বিভিন্ন ফলের গাছসহ অন্যান্য গাছগাছালির অতি প্রাচুর্যের কথা জানা যায়। এই যে তাজমহল এবং এর সোজাসুজি এই যে বিল্ডিংটা, এটা কিন্তু মস্ক। মুঘল সম্রাটদের উত্তরোত্তর অবক্ষয়ের সাথে সাথে বাগানেরও অবক্ষয় ঘটে। ইংরেজ শাসনকালে তাজমহলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইংরেজরা নিয়ে নেয়। তারা এই প্রাকৃতিক ভূদৃশ্যকে পরিবর্তন করে নতুন লন্ডনের আনুষ্ঠানিক বাগানের চেহারা দেয়। তাজমহলের চারদিকে চারকোনায় যে দালান বারান্দা দেখা যাচ্ছে, সেখানে প্রহরীরা পাহারাদারের কাজে নিযুক্ত থাকত। তাজমহলের তীরবর্তী যমুনা নদী হওয়ার জন্য প্রচুর পরিমাণে নিচু অঞ্চল ছিল, সেই জন্য যমুনা নদী থেকে প্রায় 160 ফুট উঁচুতে তাজমহল বানানো হয়। প্রচুর পরিমাণে মাটি ফেলা হয় এর জন্য। তাজমহলের এই পেছনের অংশটির নাম হচ্ছে মেহতাব বাগ। এটি কোনো বিশিষ্ট উল্লেখযোগ্য স্থান নয়, তবে তাজমহল যে শুক্রবার বন্ধ থাকে তখন এই মেহতাব বাগ থেকে তাজমহলকে সুন্দরভাবে আপনি দেখতে পারবেন। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ সৈন্যরা তাজমহলের বিকৃতি সাধন করেন এবং সরকারি কর্মচারীরা বাটালি দিয়ে তাজমহলের দেয়াল থেকে মূল্যবান দামি নীলকান্তমণি খুলে নেয়। এছাড়া 1942 সালে যখন জার্মান বিমান বাহিনী এবং পরে জাপানি বিমান বাহিনী দ্বারা আকাশপথে হামলা চালানো হয়, তখন তৎকালীন সরকার তাজমহল রক্ষার জন্য এর ওপর একটি ভাড়া তৈরি করেছিল। এছাড়া 1965 ও 1971 সালে পাকিস্তান বাংলাদেশ যুদ্ধের সময় তাজমহলকে ভাড়া দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল যাতে বিমান চালকদের ভ্রম তৈরি হয়। তাজমহল সম্প্রতি যে হুমকির মুখে পড়েছে তা হলো যমুনা নদীর তীরের পরিবেশ দূষণ, সাথে আছে মথুরাতে তেল পরিশোধনাগারের কারণে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি, যা ভারতীয় উচ্চ আদালত নিষিদ্ধ ঘোষণা করেছে। এবং আদালত তাজমহলের চারপাশে 10,400 বর্গমিটার এলাকা স্থাপন করে, যাকে তাজ ট্র্যাপেজিয়াম জোন বলা হয়। এই অঞ্চলের শিল্পগুলিতে কয়লার পরিবর্তে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতে বলা হয়েছে। দূষণের কারণে তাজমহল আজ ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে। ইরানের বিখ্যাত ক্যালিওগ্রাফার আব্দুল হকের
থুলুত লিপিতে এই তাজমহলের গায়ে ক্যালিগ্রাফিতে লেখা আছে, হে আত্মা, তুমি ঈশ্বরের কাছে এসে বসো এবং ঈশ্বরের সমস্ত প্রকার সুখ তোমার ওপর যেন বিরাজমান হয়। এই হলো তাজমহল, তার অপোজিটে এই আরেকটা, এটা মেহমানখানা, অন্যদিকে মসজিদ ছিল, আর ওই সুদূরে ওটা হচ্ছে ইস্ট গেট, যেখান দিয়ে আমরা এন্ট্রি নিচ্ছি। একেবারে চত্বরের শেষে তাজমহলের ডান দিকে আর বাম দিকে দুটো ইমারত রয়েছে, যেটা একটু আগে দেখলাম, একটা মসজিদ আর একটি হলো জাওয়াব, যেন একটি আরেকটির প্রতিচ্ছবি। এই মেহমানখানা বা গেস্ট হাউসটি দ্বিপাক্ষিক প্রতিসাম্যের ভারসাম্য বজায় রাখার জন্য তৈরি করা হয়েছিল এবং এটি মূলত গুরুত্বপূর্ণ দর্শনার্থীদের বিনোদন এবং আবাসনের জায়গা হিসেবে ব্যবহৃত হয়েছিল। তাজমহলের তলদেশে বেশ কয়েকটি কক্ষ লক্ষ্য করা যায়, কিন্তু কক্ষগুলো জনসাধারণের জন্য বন্ধ রয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় এই নিচের কক্ষগুলিতে যমুনা নদী থেকে জল এবং বাতাস আসার সুবন্দোবস্ত ব্যবস্থা রয়েছে, যা তাজমহলকে প্রচণ্ড গরমের হাত থেকে শীতল রাখে। দিনের বিভিন্ন সময়ের আলোর সাথে তাজমহলের বিভিন্ন রং ধারণ করে। সকালে গোলাপি, দুপুরে হালকা হলুদ, বিকেলে দুধের মতো সাদা রং, আর রাতে চাঁদের আলোয় সোনালি বর্ণ ধারণ করে। বেলে পাথর দিয়ে নির্মিত এগুলোকে ত্রিপক্ষীয় আকার দেওয়া হয়েছে, 2 তলা থেকেও বেশি, এবং 4টি স্তম্ভ দ্বারা সমর্থিত একটি সাদা মার্বেল দিয়ে ছত্র দ্বারা আবদ্ধ করা হয়েছে। পশ্চিমের নওয়াবাদখানাকে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। তাজমহলের প্রতি ফলকে ফলকে জগৎ বিখ্যাত যে কাজ খচিত রয়েছে, তাতে শুধু শ্রমিকের ঘাম নয়, মিশে রয়েছে তাজা রক্তও। প্রচলিত ইতিহাস থেকে জানা যায়, ভালোবাসার তাজমহলকে পৃথিবীর ইতিহাসে একমাত্র নিদর্শন করতেই স্বয়ং শাহজাহান স্থপতীয় কারিগরদের অন্ধ করে দেওয়ার এবং তাদের হাত কেটে দেওয়ার নির্দেশ দেন। 19 বছরের দাম্পত্য জীবনে শাহজাহানের 14তম সন্তান ধারণের সময় মমতাজের প্রসব যন্ত্রণায় মৃত্যু যেমন বেদনাদায়ক, তেমনি বেদনাদায়ক এই নির্মাণ কার্যের পরবর্তী ঘটনাও। তাই এইসব চিত্র যখন চোখের সামনে ভেসে ওঠে, তাজমহলকে প্রেমের নিদর্শন বলতে অনেকে দ্বিধাবোধ হয়। তাই তাজমহল ভালোবাসা না ঘৃণা, এই বিতর্ক থাকবেই, আর এই বিতর্ক যত থাকবে তত বাড়তে থাকবে তার নান্দনিক সৌন্দর্য। ভারতে ইসলামিক শিল্পের রত্ন এবং বিশ্বের ঐতিহ্যের সার্বজনীনভাবে প্রশংসিত মাস্টারপিসগুলির মধ্যে একটি হওয়ার জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এই তাজমহলকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে 1983 সালে মনোনীত করে। এই তাজমহল বছরে প্রায় 5 মিলিয়ন দর্শনার্থীদের আকর্ষণ করে চলেছে এবং 2007 সালে এটি বিশ্বের নতুন 7ম আশ্চর্যের উদ্যোগের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছিল।